সীমান্তে হওয়া ষড়যন্ত্রে কড়া নজর ছিল প্রহরীদের। কি করছেন সাহেব? আমাদের অনেক ওপর মহল অব্দি চেনা জানা আছে। তোষণের রাজনীতি করে যারা, সবটা জানত তারা। কটা ভোটের লোভে দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, গণতন্ত্রের নামে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। দেশ জুড়ে কার্যকর হচ্ছে এসআইআর, অনুপ্রবেশকারীদের জন্য কড়া হুঁশিয়ারি। অবৈধ প্রবেশ বা গতিবিধি মোটেও সহ্য করা হবে না। আজ রাতের পর এক নতুন সূর্যোদয়ের ভোর দেখার কথা ছিল। সুরক্ষিত ভবিষ্যতের জন্য আজ বদলানো দরকার ছিল। মজবুত হাতে সুরক্ষিত আপনার দেশ এবং আপনজন, কিন্তু সবার পরিচয় যাচাইও তো প্রয়োজন। শক্তিশালী গণতন্ত্রের আসল পরিচয়, নতুন ভারতে নতুন যুগের উদয়। বাংলায় ঘটে চলা বিভিন্ন ইস্যু এবং ঘটনা নিয়ে এরকম ছোট 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 ভিডিও বানাচ্ছে রাজ্য বিজেপি, এবং সেগুলো তারা প্রচার করছে। এবং সেই প্রসঙ্গে এসআইআর নিয়ে তারা এই ভিডিওটা বানিয়েছে। এটা অনেকটা মানুষকে বোঝানো কেন এই এসআইআর এর দরকার আছে। এবং এই ভিডিওর সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। এরকমই কোনো কোনো খুব প্রভাবশালীর হাত আছে, কেউ বা কারা এর পিছনে যুক্ত আছে, এবং তার ফলেই এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা এই রাজ্যে ঢুকিয়ে পড়ছে, গোটা ভারতবর্ষে তারা ছড়িয়ে পড়ছে। এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে সেটা একটা খুব বড়সড় ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে এরা যে বলছে আমাদের খুব উপর মহলে কানেকশন আছে, আর সেখানে একজন সাদা জামা পরা কাউকে দেখা যাচ্ছে। এইটা যেটা হলো, জাস্ট আপনাদের দেখাই একটু পজ করে। এইখানটায় যে সাদা জামা পরা একজনকে দেখালো, এখানে এই জায়গাটায় এইবার পেয়েছি। এই যে সাদা জামা পরা একজন কাউকে দেখাচ্ছে, প্রভাবশালী, চোখের চশমা রয়েছে, এটা কে বলুন তো? মানে কাকে দেখাতে চেয়েছে, কাকে বোঝাতে চেয়েছে? খুব চেনা চেনা লাগছে আমার মুখটা, কিন্তু ঠিক বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এটাই বাস্তব যে এই ধরনের কেউ বা কারা কোনো প্রভাবশালী রয়েছে, এবং তারা তাদের রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এইভাবে অবৈধ ঢোকাচ্ছে, এবং অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা এখানে সেইভাবেই ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আধার কার্ড পেয়ে যাচ্ছে। এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে সেটা একটা বড়সড় প্রশ্ন হয়ে যাচ্ছে। ফলে অবভিয়াসলি এখানে ওই ডিটেনশন ক্যাম্পের যে ব্যবস্থা বলেছে সেটারও দরকার আছে। এবং তার পাশাপাশি এসআইআর না হলে আমাদের রাজ্যটাকে, আমাদের দেশটাকে কিন্তু কিছুতেই সুরক্ষিত করা যাবে না। ফলে বাংলায় এসআইআর যে চাই, এটা যে কোনো সুস্থ স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষই বলবেন। এবং নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সকলেই এই এসআইআর নিয়ে বেশ তৎপর হয়ে গেছে। ফলে এশিয়ার নিয়ে এক গুচ্ছ আপডেট এসছে, আমি এক 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 করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যে আপডেটটা এসছে সেটা গতকাল সন্ধ্যেবেলায় মোটামুটি জানা গেছে। সেটা হচ্ছে যে এই যে এশিয়ার প্রস্তুতি বিভিন্ন রাজ্যে, শুধু বিহার নয়, এবার সারা ভারতবর্ষের যত রাজ্য আছে যেখানে যেখানেই নির্বাচন হবে সেখানে এসআইআর হবে, এবং তারপর নির্বাচন হবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং সেই জন্য সমস্ত রাজ্যের সিইওকে আগামী 10 তারিখ বুধবার, আগামী বুধবার দিন কিন্তু দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং সেখানে শুধুমাত্র সিইও নয়, অ্যাডিশনাল বা জয়েন্ট সিইও র্যাঙ্কের আরেকজন অফিসারকেও সেখানে নিয়ে যেতে হবে। ফলে এটা যে এসআইআর এর প্রস্তুতি সম্পর্কিত, প্রত্যেকটা রাজ্য কতখানি রেডি আছে, আলটিমেটলি সেখানে করতে গেলে কি কি অসুবিধা হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই মিটিংটা হতে চলেছে। এবং এখান থেকেই মোটামুটি রূপরেখাটা ফাইনালাইজ হয়ে যাবে যে কবে এসআইআর হতে চলেছে, বাংলায় কিভাবে হবে, আলটিমেটলি সেখানে কি প্রবলেম আছে, সেই সমস্ত কিছু হবে। এবং ডেট নিয়েও একটা আশার আলো দেখা যাচ্ছে। যেটুকুনি শোনা যাচ্ছে, যেহেতু সামনে উৎসবের মরশুম আসছে, দুর্গাপুজো থেকে আরম্ভ করে সমস্ত কিছু হবে, ফলে ভাইফোঁটা মিটে গেলে বাংলায় হতে পারে। তার আগে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এই বৈঠক যখন হচ্ছে, সেই বৈঠকে যাওয়ার জন্য এই রাজ্যের যে ইলেকশন কমিশন রয়েছেন এবং তার যে সিইও রয়েছেন মনোজ কুমার আগরওয়াল স্যার, তিনিও কিন্তু পুরোপুরি
প্রস্তুতি করে নিচ্ছেন। ইলেকশন কমিশন অন এসআইআর, রাজ্যে এসআইআর নিয়ে প্রস্তুতি চরমে, শনি ও সোমবার জোড়া বৈঠক, বড় পদক্ষেপ নিতে পারে কমিশন। এই যে দিল্লিতে যে বৈঠকটা হবে সেটা শুধু চা বিস্কুট খাওয়ার বৈঠক হবে না, সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। ফলে রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তারা জেলার যারা নির্বাচনী আধিকারিক আছেন তাদের সকলকে ডাকছেন এই শনিবার মানে আগামীকাল এবং সোমবার, এই দুদিন কিন্তু রাজ্যে ডিটেলসে মিটিং হবে। তারপর সেই রিপোর্ট ফিপোর্ট মঙ্গলবার দিন তৈরি হবে এবং বুধবার দিন কিন্তু সেই বৈঠক আছে, যার জন্য দিল্লি উড়ে যাচ্ছেন। ফলে বাংলা নিয়ে যে চূড়ান্ত রকমের প্রস্তুতি আছে এবং সেই প্রস্তুতিতে কোনো রকম কোনো খামতি যাতে না থাকে সেটা সেন্ট্রাল ইলেকশন কমিশনও যেরকম নজর রাখছে, তার পাশাপাশি বাংলার যে সিইও দপ্তর রয়েছে তারাও কিন্তু নজর রাখছে। এদিকে এই খবর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলায় ইমিডিয়েটলি 4খানা পদ কিন্তু শূন্য আছে, যারা এই সিইও ঠিক পরের র্যাঙ্কেই থাকবেন এবং সেই পদের জন্য নবান্ন থেকে নাম চেয়ে পাঠানো হয়েছিল। যাদের নাম পাঠানো হয়েছিল সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং নতুন সেট অফ নাম পাঠাতে বলা হয়েছিল। কেননা এরা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে এরা নির্বাচনের কাজের সঙ্গে খুব একটা অভিজ্ঞ নন, তার সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু যেটা আনঅফিসিয়ালি খবর পাওয়া যাচ্ছে যে এরা দলদাসের মতো কাজ করতে পারেন, সেই জন্যই রিজেক্টেড হয়ে গেছেন। কিন্তু নবান্নর কাছে সেকেন্ড টাইম তালিকা চেয়ে পাঠানোর পরও নবান্ন কিন্তু সেই তালিকা পাঠায়নি। মানে এখানেই প্রশ্নটা হচ্ছে তাহলে কেন নামগুলো পাঠাচ্ছে না, কাদেরকে এখানে ঢোকাতে চাইছে। যাই হোক, আবার কিন্তু মুখ্য সচিবের কাছে সেন্ট্রাল ইলেকশন কমিশন থেকে চিঠি এসে গেছে যে আপনারা কিন্তু এখনো নাম পাঠাননি। অর্থাৎ বাংলা যে পদে পদে বাধা সৃষ্টি করবে, নবান্ন প্রশাসন যে পদে পদে বাধা সৃষ্টি করবে, কিন্তু সেই বাধাকে কিছুতেই মানবে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তাদের শর্তেই পশ্চিমবঙ্গে এসআইআর বলুন, নির্বাচন প্রক্রিয়া বলুন, সবটাই করবে, সেইটুকুনি কিন্তু তারা নিশ্চিত করে দিচ্ছে। এদিকে যখন ইলেকশন কমিশন এই কথা বলছে তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসআইআর নিয়ে কি ভাবছে, বিশেষ করে বাংলায় এসআইআর নিয়ে কি ভাবছে তার একটা ঝলক কিন্তু আজকে পাওয়া গেল। বাংলায় এসআইআর হবেই, ব্যারাকপুরে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। আপনারা জানেন যে গিরিরাজ সিং তিনি বস্ত্র মন্ত্রকের দায়িত্ব আছেন, কেন্দ্রের বস্ত্রমন্ত্রী। তো ব্যারাকপুরের যে পাট শিল্প ছিল, সেখানে যে কারখানাগুলো ছিল, সেগুলো ক্রমশ খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এবং সেই নিয়েই তিনি এসেছিলেন আজকে ব্যারাকপুরে এবং সেখানে তিনি বিস্তারিতভাবে কেন্দ্রে যেভাবে কাজ করতে পারে সেটা করেন, এই রাজ্য সরকারকে তুলোধনা করেছেন যে পাট শিল্পের জন্য কেন্দ্র সরকার এত কিছু করছে, পাট চাষিদের অনেক কিছু উন্নয়ন করা হচ্ছে, তাদেরকে তাদের যাতে টাকা পয়সা থেকে আরম্ভ করে সবকিছু ফেয়ার প্রাইস দেওয়া যায় সেই সব ব্যবস্থা করছে, কিন্তু এই রাজ্য সরকার ঘুমোচ্ছে, পাট চাষিদের জন্য তারা কিছুই করছে না। আর সেই সব বলতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই রাজ্যে যদি পরিবর্তন করা না যায়, এই রাজ্যের উন্নয়ন করা সম্ভব হবে না। আর সেই পরিবর্তন করতে গেলে প্রথম ধাপ হচ্ছে এসআইআর। যে পরিমাণ এখানে অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা ঢুকে আছে, এসআইআর ছাড়া বাংলায় নির্বাচন হবে না, নিশ্চিন্ত থাকুন। অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির ভাবনাটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কি হতে চলেছে। কিন্তু যতই কেন্দ্রীয় বিজেপি বলুক, এই রাজ্যের বিজেপি বলুক, নির্বাচন কমিশন বলুক, তৃণমূল কংগ্রেস তো সমানে বলে যাচ্ছে তারা এসআইআর আটকে দেবে, কিছুতেই এসআইআর করতে দেবে না, তার সঙ্গে তারা সহমত নয়। সুপ্রিম কোর্টেও লড়াই হচ্ছে, এখানেও রোজ গরমাগরম বক্তব্য শুনছি। অভিষেক ব্যানার্জি বলছেন 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজনেরও নাম যাতে বাদ না যায়, এখানে আমাদের আন্ডারেই কিন্তু তারপর কাজ করতে হবে, ইলেকশন কমিশন 3 মাস থাকে, ইত্যাদি প্রভৃতি। এইসব মুখে যতই বড় বড় বাতালাবাজি তৃণমূল কংগ্রেস করুক না কেন, আড়ালে তৃণমূল সমর্থন করছে এসআইআর। তথ্য দিয়ে দাবি বিজেপির, কুণাল পাল্টা বললেন প্রতিহত করতেই লোক নিয়োগ। এই যে এসআইআর করা হবে, তো নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে বিএলও থাকবেন, বুথ লেভেল অফিসার থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে বিএলএ অ্যাপয়েন্ট করতে বলা হয়েছে। বিএলএ 1 আপাতত নামগুলো নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এগুলো জেলা ওয়াইজও দিতে পারে, আবার বিধানসভা ওয়াইজও দিতে পারে। তো আপাতত জেলা ওয়াইজই সব রাজনৈতিক দলগুলো দিচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অলরেডি 5খানা জেলার জন্য বিএলএ এর নাম পাঠিয়ে দিয়েছে। এবার এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর করতে দেবে না, এসআইআর আটকে দেবে, কারোর নাম কাটতে দেবে না, তাহলে তারা আবার বিএলএ 1 এর নামগুলো কেন পাঠাচ্ছে? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো চিৎকার করে বলেছিলেন যে নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে আমাদের কর্মীদের নাম চাইছে, তারা কি কিনে নিতে চাইছে, আগে থেকে সব জেনে রেখে আমরা জানাবো না।
কিন্তু তারপরেও জানিয়ে দিচ্ছে কেন নির্বাচন কমিশনকে? ঘুর পথে যে তারা বুঝতে পেরেছে এটাকে আটকানো সম্ভব নয় এবং সেই জন্যই তারাও যে এখানে মাথা ঝুঁকাতে বাধ্য হচ্ছে, এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। যদিও এই নিয়ে আবার কুণাল ঘোষ, তিনি তো সর্বজ্ঞানী, সব বিষয়ে বক্তব্য রাখেন। তিনি আবার বলেছেন যে এটা যদি এসআইআর যদি হবে সেটা আটকাবার জন্য তারা বিএলএ নিয়োগ করছে এবং সেই নাম নির্বাচন কমিশনকে পাঠাচ্ছে। মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর কি, কিন্তু তাতে লাভের লাভ কিছু হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস যাই বলুক, বিজেপি যাই বলুক, সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষ কিন্তু এইবার বুঝতে পেরেছে যে যে রাজনৈতিক দল যে কথাই বলুক না কেন, এই সংবিধানের আওতায় থেকে নিজেদের অধিকার বলে যে এসআইআর ইমপ্লিমেন্টেশন হতে চলেছে সেটা তো হবেই। তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মতো এই ফরেনার্স অ্যাক্ট নিয়ে কেন্দ্র সরকার কিন্তু বলে দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের মন্ত্রক কিন্তু বলে দিয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, তাই কাগজপত্র ঠিক না থাকলে কপালে দুঃখ আছে। নাগরিকত্ব পেতে হাতিয়ার ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট, এসআইআর আতঙ্কে মরিয়া বাংলাদেশিরা। এখানে একটা নিয়ম আছে আমাদের দেশের নাগরিকত্ব পাওয়ার। সেটা হচ্ছে, কেউ যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন এবং তারপর এই দেশে 5 বছর থাকেন, মানে বাংলাদেশিদের ক্ষেত্রে বা অন্যান্য দেশের যারা আছেন, এবং পাকিস্তানের ক্ষেত্রে 7 বছর থাকেন, তাহলে ওই যে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন জানানো যায়। তো এখানে বহু ভুয়ো বাংলাদেশি যারা আছে তারা যেটা করছে, আহ, তারা এখানে এই নামগুলো বিয়ে টিয়ে করে নিয়েছে, এখানে থাকছে, এখানে সংসার পেতে নিয়েছে, কিন্তু ওই ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা তারা করেনি। ফলে এখন তারা বুঝতে পারছে এই এসআইআর হলে বা ওই যখন ডিটেনশন ক্যাম্পের ব্যাপার হবে তারা কিন্তু আর রক্ষা পাবে না। ফলে তারা যেটা করছে যে ওই ম্যারেজ সার্টিফিকেটটা পেতে মরিয়া, কিন্তু যেহেতু তারা ওই স্পেশাল একটা ম্যারেজটা করেনি, আইনত বিয়েটা তারা করেনি, সামাজিক প্রথা বা অন্য কোনোভাবে করেছে, এখানে সে সংসার করছে, তো তাদের সঙ্গে একটা নাকি ভুয়ো চক্রের খোঁজ পাওয়া গেছে, যারা একই রকম দেখতে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে সেগুলোকে এমনি দেখে বোঝা যাবে না যে সেগুলো ভুয়ো সার্টিফিকেট। যখনই খুঁটিয়ে দেখা হচ্ছে কেন্দ্রে, এগুলো কিন্তু বেশ কিছু ভুয়ো সার্টিফিকেট এটা পেয়েছে এবং সন্দেহ হওয়ার ফলে এখানকার ডিস্ট্রিক্ট লেভেলে সেটা ভেরিফাই করার জন্য পাঠিয়েছে, আর তখনই ধরা পড়েছে যে এগুলো সব ভুয়ো সার্টিফিকেট হচ্ছে। অর্থাৎ অর্থাৎ কিভাবে এদেরকে আতঙ্ক গ্রাস করছে একবার ভাবুন। বলেছিল না, কাগজ কিছুতেই দেখাবো না, সিএ হোক আর যাই হোক, কাগজ আমরা দেখাবো না। এখন সেই কাগজ পেতেই মরিয়া হয়ে গেছে, কেননা এরা বুঝতে পেরেছে কাগজ দেখাবো না মানে বাপকে এসেও কাগজ দেখাতে হবে, না হলে কোনো রেহাই নেই। এসআইআর হবে, নাম বাদ যাবে এবং এই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, নাহলে পেলোডারে করে বর্ডার টপকে পাঠিয়ে দেবে। শুধু এখানেই নয়, আরো একটা মজার জিনিস আপনাদের দেখাই। এসআইআর আতঙ্কে মালদা আদালতে এফিডেভিটের হিড়িক ঘুম উড়েছে আইনজীবীদের। এই যে বলেছিল আবারও কাগজ দেখাবো না, তো এখানে বহু লোকের নামে ভুল আছে বা অনেক কিছু প্রবলেম আছে। ফলে যেখানে যেখানে ওই ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধনের কাজ হচ্ছে, সেখানে এত ভিড় হচ্ছে যে মানে যারা কাজ করছেন তাদের রাতের ঘুম উড়ে গেছে। এবং সেখানে গিয়ে সবাই এটাই চেক করছে যে ভোটার তালিকায় নাম আছে, নামের সব কিছু ঠিক আছে, যে যে ডকুমেন্টস লাগবে সেগুলোর সঙ্গে সব ম্যাচ করছে, তো সেই সমস্ত কিছু চেক করছে এবং যেখানে যেখানে গন্ডগোল পাচ্ছে সেটা ঠিক করতে এফিডেভিট করে সোজা কোর্টে ছুটে যাচ্ছে। ফলে মালদা কোর্টের আইনজীবীদেরও এখন ঘুম উড়েছে, সেই অবস্থা হয়ে গেছে। তাই বুঝতে পারছেন যে যতই মুখে বড় বড় বাতিলাবাজি করুক না কেন যে এখানে এসআইআর হতে দেবো না, একটা নামও বাদ দিতে দেবো না, দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব ইত্যাদি প্রভৃতি, সাধারণ মানুষ বুঝে গেছে ফাঁপড়ে যখন পড়বে, হয় পেলোডারে করে বাংলাদেশ যেতে হবে, নাহলে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হবে, আর ভোটার তালিকা থেকে নাম তো বাদ যাবেই। তাই কাগজপত্র সব ঠিক করতেই হবে। অর্থাৎ মানসিকভাবে কিন্তু এই রাজ্যের অধিবাসী তারাও কিন্তু এসআইআর এর জন্য প্রস্তুত হচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রস্তুত হচ্ছে এবং সেই প্রস্তুতির ঊর্ধ্বে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সব থেকে তুঙ্গে রয়েছে। তাই এসআইআর বাংলায় হচ্ছেই, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘোষণা হবে এবং তারপর এই ভুয়োদের বাছাই করে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। কি বলবেন এই সামগ্রিক যে এসআইআর নিয়ে একটা তামঝাম চলছে গোটা বাংলা জুড়ে, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবার মধ্যে, সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।